পার্ট এ পার্ট বি দুইটা পার্টে এক্সাম হয় তাই না? তো পার্ট এ তে যেটা হবে 4টা কোয়েশ্চেন থেকে 2টা আনসার করতে হবে, 4 সেট থেকে 2 সেট আনসার করতে হবে, প্রতি সেটের মার্কস 10 করে। তো নরমালি যেটা হয় 3 সেট অপশন দেওয়া হয়, 3টা থেকে 2টা আনসার করতে বলা হয়। তো এবার একটা সেকশন বেশি দেওয়ার রিজন হচ্ছে যেহেতু আমরা অনেক 3জন টিচার একই কোর্স নিচ্ছি, তো দেখা যাচ্ছে যে একটু তো সিলেবাস সিনক্রোনাইজেশনে একটু সমস্যা হয়। দেখা যায় কেউ একটা টপিক হয়তো একটু বেশি পড়াচ্ছেন, কেউ অন্য টপিক পড়াচ্ছেন, তো এই ক্ষেত্রে হয়তো তোমাদের 100% কোয়েশ্চেন তোমাদের কমন নাও পড়তে পারে, যাতে সবাই সবকিছু আনসার করতে পারে, এই জন্য আর কি এক সেট বাড়িয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো এটা এরকমই হবে। অবশ্যই তোমাদের অপশন একটা লিস্ট থাকবে, মানে তোমার এটা ধরে নেওয়ার দরকার নাই যে আমার 4 সেটের 4 সেটই আমার কমন থাকবে, বুঝতে পারছো? 4 সেট তো তোমার কমন থাকার দরকারই নেই, তোমার তো আনসার করার দরকার তোমার 2 সেট। তো তোমাকে আমি এটা সিউরিটি দিচ্ছি যে অ্যাটলিস্ট 3 সেট তোমাদের কমন পড়বে প্রতি পার্টে। মানে হচ্ছে প্রতি পার্টে অ্যাটলিস্ট 40 মার্কসের মধ্যে 30 মার্কস তোমাদের কমন পড়বে, সেখান থেকে তোমাদের 20 মার্কস আনসার করতে হবে। এতে তো তোমাদের কোনো সমস্যা নাই, তাই না? কারণ অপশন তো তোমাদের একটা থাকতেছি, নর্মাল নিয়মে যেটা হয় 3টা থেকে 2টা আনসার করতে বলা হয়। তো আমরা এই জন্যই আর কি এক সেট কোয়েশ্চেন বাড়াই দিচ্ছি, প্রতি পার্টে এক সেট বেশি তোমাদেরকে দেয়া হচ্ছে। তো এরকমই আমরা কোয়েশ্চেনটা ফাইনাল করছি, যাতে পার্ট এ তে 4টা সেট থাকবে, পার্ট বি তে 4টা সেট থাকবে। তো 2 সেট করে তোমাদের আনসার করতে হবে, 20-20 মিলে 40 মার্কস। আর সিলেবাস যেটা, মানে মিড টার্মের আগে তেমন কিছু থাকবে না, এটা হয়তো আমি ক্লাসে বলছি যে জাস্ট আইপি অ্যাড্রেসিং পার্টটা দেখবে। আচ্ছা, তারপর আমি একটু ওভারভিউ দিই তোমাদেরকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে দিই, এটাই ভালো হবে। নাম্বার পেজে জানি ছিল। আচ্ছা, আমি রাফলি একটা পেজ নাম্বার দিয়ে দিই, বেশি চলে আসছে না। স্যার চ্যাপ্টার 19 শুরু হ্যাঁ, হয়েছে স্যার 588 থেকে, না পাইছি। আর 500 আচ্ছা, হ্যাঁ চ্যাপ্টার 19 যেটা, সেখানে তো আইপি অ্যাড্রেসিং তো আমরা পড়ছি আসলে মিড টার্মের আগে, এগুলো একটু প্র্যাকটিস করবে ভালো মতো আর কি। আইপি অ্যাড্রেসিং কিভাবে করতে হয়, মানে সাবনেটিং সুপারনেটিং কিভাবে হয়, তোমরা তো একটা টিউটোরিয়াল এক্সাম কুইজ এক্সাম একটা দিচ্ছ তাই না? লেভেল যে কুইজ এক্সাম আমরা নিছিলাম সবগুলা সেকশনের কুইজ এক্সাম কি সবাই দিছিল? জি স্যার। জি স্যার। মানে ওই টাইপের একটা কোয়েশ্চেন থাকবে আর কি, এটা ধরে নাও। ঠিক আছে, এরকম কিছু রিকোয়ারমেন্টস বলে দেওয়া হবে। প্রতিটা নেটওয়ার্কের জন্য কয়টা করে হোস্ট লাগবে, সেজন্য তোমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট রেঞ্জ, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক এগুলো বের করতে হবে। কুইজ এক্সামে যারা পারো না এগুলো একটু প্র্যাকটিস করবে, যাতে এই টাইপের প্রবলেম যদি আসে মানে তোমাদের ফাইনালে যাতে আনসার করতে পারো। ঠিক আছে, আইপি অ্যাড্রেসিংটা প্র্যাকটিস করবে, সাবনেটিং সুপারনেটিং এই দুইটা টপিক আর কি। সাবনেটিং সুপারনেটিং এর উপর কোয়েশ্চন থাকবে। আর কুইজ এক্সামে যেটা আসছে এটলিস্ট মানে এই টাইপের প্রবলেম গুলো মাস্ট সলভ করবে, বা এটলিস্ট ওইটা সলভ করে আসলে বুঝে আসলেও তুমি এটা আনসার করতে পারবে। আর এক্সট্রা যে টপিক চ্যাপ্টার 19 এ পড়েছিলাম সেটা হচ্ছে এনআইটি, মানে আছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই এনআইটি জিনিসটা কি এটা একটু পড়বে, আর এটা কিভাবে আমাদেরকে হেল্প করে অ্যাড্রেস ডিপ্লিশন যে প্রবলেম ওইটা সলভ করার জন্য। ঠিক আছে, ওইটাই টপিকটা একটু পড়বে ভালো মতো। এগুলো হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস ব্লক, এগুলো আমরা পড়ছিলাম মিড টার্মের পরে। এনআইটি টপিকটা ভালো মতো দেখবে। চ্যাপ্টার 19 শুধু এতটুকুই পড়লে হবে, সাবনেটিং সুপারনেটিং
আর এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এনএটি জিনিসটা কি, এটা কিভাবে হেল্প করে, আর কিছু এই চ্যাপ্টার থেকে পড়ার দরকার নেই। দেখি এনএটি রিলেটেড একটা কোয়েশ্চেন আছে এখানে, মানে তাহলে কোয়েশ্চেন সম্পর্কে একটু আইডিয়া পাবে। এনএটি প্রবলেম কি জানি বলা, এই যে হোয়াট ইজ এনএটি, হাউ ক্যান এনএটি হেল্প ইন অ্যাড্রেস ডিপ্লিশন, মানে এনএটি কনসেপ্টটাকে আর কি এক্সপ্লেন করতে বলছে যে এটা কিভাবে আমাদেরকে হেল্প করে। আর চ্যাপ্টার 20 যেটা এই যে ইন্টারনেট প্রোটোকল, আইপি প্রোটোকল, এখানে মূলত আমরা যেটা দেখছিলাম এই যে IPv4 যেটা ভার্সন 4 ডাটাগ্রাম ফরম্যাট যেটা IPv4, ঠিক আছে, এটা কোথায় আছে, এই যে ডাটাগ্রাম বা প্যাকেট যাই বলো, এই IPv4 ডাটাগ্রাম ফরম্যাট মানে এই যে ডাটাগ্রামের মধ্যে কি কি ফিল্ড তাকে প্রতিটা ফিল্ডের কাজ এটা তোমাদের করতে হবে। হেডারের লেন্থ কত হতে পারে, মিনিমাম ম্যাক্সিমাম, টোটাল প্যাকেটের লেন্থ মিনিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, মানে মোটামুটি এই ডাটাগ্রাম রিলেটেড ডিটেলস পড়বে আর কি, সবগুলা ফিল্ডের কাজ, কোন ফিল্ডে কি কাজ হয়, কোন ফিল্ডের লেন্থ কত বিট, এগুলো তোমাদের জানা থাকতে হবে। এগুলো আমরা থিওরি ক্লাসে পড়ছি, এগুলো বইয়ে পড়লে এমনি বুঝতে পারবে, এটা কোনো হার্ড টপিক না। তো ডাটাগ্রাম ফরম্যাট এটা পড়বে ডিটেলস। আর প্রতি টপিকের পরে ছোট ছোট শর্ট কোয়েশ্চন আছে, এগুলা দেখবে, কিন্তু এগুলা এই রিলেটেড কোয়েশ্চন থাকবে, ঠিক আছে, যে ইনফরমেশন যদি এরকম আসে তাহলে এটার কি মিনিং, মানে কি বোঝাচ্ছে, এগুলা একটু পড়বে তোমরা, শর্ট কোয়েশ্চন। এই যে এইচলেন ভ্যালু দেয়া থাকলে অন্য ফিল্ডের ভ্যালু বের করা, এগুলো তোমরা পড়বে, এগুলো ক্লাসেও আমরা সলভ করছি। তাই তো হইলেই, মানে চ্যাপ্টার 20 তো আসলে এত বেশি কিছু না, এই ডাটাগ্রাম ফরম্যাট ডিটেলস থাকবে, এই ডাটাগ্রামের মধ্যে আসলে অনেক কিছু আছে যেটা দিয়ে কোয়েশ্চন করা যায়। ঠিক আছে, এইসব কিছু কিন্তু এই ডাটাগ্রামের মধ্যেকার টপিক, ঠিক আছে, এগুলো এক্সপ্লেন করছে তারা। ঠিক আছে, B6 তো আর আমরা দেখি নাই, সো এটা স্কিপ করে যেতে পারো, মানে IPv4 B6 যেটা, তো যেটা করবে এই যে এখানে যে টপিকের পরপর যে শর্ট কোয়েশ্চেন গুলো আছে এক্সাম্পল, ওইগুলা তো আর সলভ করবে টপিক ভালো মতো বোঝার জন্য, আর কিছু রিভিউ কোয়েশ্চন আছে তোমার চ্যাপ্টারের এন্ডে, ঠিক আছে, ওইখান থেকেও কোয়েশ্চন ফাইনালে আসতে পারে, যেমন চ্যাপ্টারের পরে যে কোয়েশ্চন গুলো আছে চ্যাপ্টার 20-তে, মানে ওই ডাটাগ্রামের উপর বেস করেই যে কিছু কোয়েশ্চন আছে দেখো এক্সারসাইজে, ওগুলো একটু বোঝার চেষ্টা করবে। যেমন এটা কিন্তু অনেক কমপ্লিট একটা কোয়েশ্চন, এগুলো একটু দেখবে আর কি, এই টাইপের প্রবলেম গুলো আসলে কি বোঝায়। বা এখানে একটা কিছু দেখো কি লেখা আছে, IPv4 datagram has arrived with the following information in the header ইনফরমেশন যদি এরকম দেয়া থাকে, এটা কি দেয়া আছে 0x, মানে আমরা এটা বুঝতে পারতেছি এটা হেক্সাডেসিমাল ভ্যালু গুলা দেয়া আছে, এই যে EF এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট। তো এখান থেকে আমরা কিভাবে ইনফরমেশন গুলা বের করতে পারি যে এটা প্যাকেট করাপ্টেড কিনা, মানে কোনো অপশন ফিল্ড আছে কিনা, বা প্যাকেট ফ্র্যাগমেন্টেড হয়েছে কিনা, বা এখানে ডাটা সাইজ কত এই প্যাকেটের মধ্যে, মানে ইনফরমেশন গুলা বের করা, এই র ডাটা থেকে আমরা ইনফরমেশন গুলা বের করে আনতে পারি। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করে আনবো, এটা বের করে আনতে হলে আমাকে মাস্ট ডাটাগ্রাম ফরম্যাটটা বুঝতে হবে, যে ডাটাগ্রামের মধ্যে শুরুতে
কোন ফিল্ড আছে, তারপরে কোন ফিল্ডে আছে, নিশ্চয়ই একটা অর্ডারে আছে ডাটাগ্রাম। তো এরকম কাউন্ট করে করে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় অপশন ফিল্ড আছে, কোথায় ফ্র্যাগমেন্টেশন ফিল্ড আছে। তো ওই ভ্যালু দেখে বুঝতে হবে যে আমার এটা ফ্র্যাগমেন্টেড হয়েছে কিনা। তো এটা যদি মোটামুটি সলভ করা যায়, যে কোয়েশ্চেন নাম্বার 23, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে, সলভ করবে আর কি। করলে মোটামুটি ডাটাগ্রাম রিলেটেড যে কোয়েশ্চেন গুলা হতে পারে বা আসতে পারে, মানে মোটামুটি ডাটাগ্রাম ফরম্যাটটা তুমি ভালো মতো বুঝে ফেলবে। তো এটা একটু নোট রাখতে পারো যে চ্যাপ্টার 20, মানে চ্যাপ্টার 20-র মধ্যে এই 23 নাম্বার কোয়েশ্চেন, এখান থেকে কিভাবে আমরা ইনফরমেশন গেইন করতে পারি, মানে এই যে ফলোইং ইনফরমেশন গুলো আমরা কিভাবে বের করতে পারি ডাটা থেকে, সেটা ট্রাই করতে পারো। বা 23, 24, মানে এগুলো একটু দেখবে আর কি। এই যে 20 থেকে 24, মানে ডাটাগ্রাম রিলেটেড কোয়েশ্চেন এগুলো, বুঝতে পারছো? এগুলো সব শর্ট কোয়েশ্চেন কিন্তু। আর তুমি যদি ডাটাগ্রামটা ভালো মতো বুঝে ফেলো ফরম্যাটটা, তাহলে এগুলো আনসার করতে পারবে। বিশেষ করে 23 এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে, তাহলে অন্যান্য গুলো অনেক কিছু কভার হয়ে যাবে। 24ও দেখতে পারো। এম বিট ভ্যালু, ডি বিট ভ্যালু, এগুলার কাজ আমরা পড়ছি। এম মানে হচ্ছে মোর বিট, ঠিক আছে, আর ডি মানে ডু নট ফ্র্যাগমেন্ট, মানে এগুলা এগুলো আমরা পড়ছি আসলে থিওরি ক্লাস। এই যে অফসেট ভ্যালু 200 হলে কি বোঝায়, ঠিক আছে। 23, 24 এগুলা সলভ করবে, করলে তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে ডাটাগ্রামে রিলেটেড প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবে। আচ্ছা, চ্যাপ্টার 20 তো এগুলাই। আর আসলে আমরা মিডের পর এত বেশি বড় সিলেবাস না আসলে, বুঝতে পারছো? আর একটা পড়ছিলাম চ্যাপ্টার 13, কত পেজে জানিছিল, একটা মেলে দেখি কি আসে। 18 না, তাহলে স্যার আরো 432 দেন স্যার, চলে আসবে। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, এই যে ইথারনেট ওয়্যার্ড লেন্স, মানে ইথারনেট নেটওয়ার্ক, এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, ঠিক আছে। এই যে IEEE স্ট্যান্ডার্ড যেটা, মানে ডাটা লিংক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারকে তারা এক্সপ্লেইন করছে ডিটেইলস, যে ওই দুইটা লেয়ারে কি কি কাজ হয়। এই যে এইগুলার ফিল্ডগুলার ডিটেইলস একটু দেখবে, মানে এগুলা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। যেমন এই টাইপের কোয়েশ্চেন বলি, যেমন ম্যাক ফ্রেমের ফরম্যাটটা কিরকম, এই যে এখানে ডিটেইলস দেয়া আছে, দেখো এই যে 802.3, এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি, 802.3। ম্যাক ফ্রেমের ফরম্যাটটা কি, মানে এখানে কি কি ফিল্ড আছে, ফিল্ডগুলোর কাজ, একটা ফ্রেম কতটুকু লং হতে পারে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে, মানে এগুলো একটু পড়বে, শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। বা ফিল্ডগুলোর কাজ পড়বে, যেমন প্রিএম্বল ফিল্ড, এসএফডি ফিল্ড, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, সিআরসি ফিল্ড, এগুলোর কাজ কি, এগুলো একটু দেখবে। এই যে ফ্রেম লেন্থ ইনফরমেশন গুলো এখানে বলা আছে, এখান থেকে মানে শর্ট কোয়েশ্চেন গুলো আসতে পারে। মোটামুটি ফ্রেম ফরম্যাটটা ভালো মতো দেখবে। আর ডাটা লিংক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে কি কি কাজ হয়, ঠিক আছে। মানে IEEE স্ট্যান্ডার্ড যেটা আছে 802, IEEE 802 যেটা, ওই ফরম্যাটটা ভালো মতো দেখবে। যেগুলো আমরা পড়ছিলাম যে ইউনিকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট অ্যাড্রেস, এগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, নিশ্চয়ই তাদের একটা ফরম্যাট আছে, এখানে বলা আছে, এগুলো আমরা ক্লাসে দেখছি। এখানে কিছু এক্সাম্পল আছে, যে আমরা এক্সাম্পল দেখে কিভাবে আইডেন্টিফাই করতে পারি এটা ইউনিকাস্ট অ্যাড্রেস না মাল্টিকাস্ট না ব্রডকাস্ট, 3 ধরনের অ্যাড্রেস হতে পারে, মানে এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ারের অ্যাড্রেস। এগুলো একটু দেখবে। আর তো এখানে তেমন কিছু আছে বলে, এই যে আরেকটা আছে, ক্যাটাগরিজ অফ স্ট্যান্ডার্ড ইথারনেট। স্ট্যান্ডার্ড ইথারনেটকে আমরা যে ক্যাটাগরিতে ভাগ করি, 10/5, 10/2, 10/T, 10/F, ঠিক আছে, এগুলার প্রপার্টিজ গুলা তোমরা পড়বে। 5টা ক্যাটাগরি না 4টা ক্যাটাগরি আছে, তো এগুলা কম্পেয়ার করা মোটামুটি ক্লাসে যেগুলো দেখছি আর কি, চ্যাপ্টার 13 থেকে ওইগুলো পড়বে।
আচ্ছা, চ্যাপ্টার 13 এর স্লাইড আছে, আমি স্লাইড তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব। যেগুলো প্রপার্টিজ গুলো পড়বে, যে প্রপার্টিজ গুলো মোটামুটি এখানে সামারি করা আছে, ঠিক আছে। সামারি অফ স্ট্যান্ডার্ড ইথারনেট ইমপ্লিমেন্টেশনস, এই যে 4 ধরনের যে ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরির মধ্যে যে বেসিক প্রপার্টিজ গুলো এখানে কম্পেয়ার করা হয়েছে, একটা আরেকটার সাথে কম্পেয়ার করা হয়েছে। আর তো হ্যাঁ, এই যে এগুলা পড়ছি আমরা, মানে চ্যাপ্টারে যা যা পড়া হয়েছে আর কি। ব্রিজ ইথারনেট, কলিশন ডোমেইন, ঠিক আছে, সুইচ ইথারনেট, মানে এই যে আমরা ডিফারেন্ট টেকনোলজি গুলা যে আমরা পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করছি, এটা কিভাবে আমাদেরকে আরো মোর ফাস্টার নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনে হেল্প করতেছে, মানে কনসেপ্ট গুলা কিভাবে আমাদের হেল্প করতেছে নেটওয়ার্কে আরো মোর ফাস্টার করার জন্য, ঠিক আছে। ওই কনসেপ্ট গুলা একটু দেখবে। ফুল ডুপ্লেক্স ইথারনেট, মানে এগুলো হচ্ছে সবগুলা কনসেপ্ট আর কি, যেভাবে আমরা আরো নেটওয়ার্ককে আরো ফাস্টার করতেছি, ঠিক আছে। এই পর্যন্ত মানে 13.3 পর্যন্ত, 4 না কিন্তু। চ্যাপ্টার 13-এ তোমরা সেকশন 13.3 পর্যন্ত তোমরা দেখবে, ঠিক আছে। তাহলে তো বুঝাই গেল যে এই 3টা চ্যাপ্টারে মূলত আমরা ডিটেলস দেখছি আর কি মিড টার্মের পরে। চ্যাপ্টার 19-এ যেটা দেখবে আইপি অ্যাড্রেসিং, আর এনএটি যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কনসেপ্ট। চ্যাপ্টার 20-তে তোমরা IPv4 ডাটাগ্রাম ফরম্যাট যেটা, এটা ডিটেলস পড়বে, কারণ ডাটাগ্রাম থেকে অনেক ধরনের কোয়েশ্চেন হতে পারে। আর চ্যাপ্টার 13-এ যেটা দেখবে এই যে ম্যাক ফ্রেম যেটা 13.1-এ যেটা আছে, 13.2, 13.3 এগুলা ডিটেলস দেখবে, 3 পর্যন্ত সেকশন। ফ্রেমের প্রতিটা ফিল্ডের কাজ গুলা পড়বে। স্ট্যান্ডার্ড ইথারনেট মানে ডিফারেন্ট টাইপ অফ ইমপ্লিমেন্টেশনস ক্যাটাগরি গুলা পড়বে। তারপরে যে ব্রিজ ইথারনেট, সুইচ ইথারনেট, মানে এই কনসেপ্ট গুলা পড়বে। ফুল ডুপ্লেক্স ইথারনেট, মানে এগুলা কিভাবে হেল্প করতেছে আরো ফাস্টার ইথারনেট নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের জন্য। সেকশন 13.3 পর্যন্ত চ্যাপ্টার 13 দেখবে। তো এটাই তো মানে মোটামুটি তোমাদের সিলেবাস যেটা বললাম। আর যেটা বললাম আর আরেকটা জিনিস তোমরা একটু এক্সট্রা দেখবে, সেটা হচ্ছে আমি একটু দেখাই তোমাদেরকে। এই স্লাইডটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে, এর বাইরে আর কি। তোমাদেরকে আমরা মানে ল্যাবে আমরা রাউটিং প্রোটোকল কিছু দেখছিলাম। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ল্যাবে আমরা এই যে স্ট্যাটিক প্রোটোকল, ডাইনামিক প্রোটোকল, 2 ধরনের রাউটিং প্রোটোকল আমরা ইমপ্লিমেন্ট করছিলাম নেটওয়ার্ক যখন কনফিগার করি, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল হতে পারে। এই রাউটিং প্রোটোকল টপিকটা তোমরা নিজেরা পড়ে নিবে, ঠিক আছে। এখানে তেমন কিছু তোমাদের জাস্ট কম্পারিজন গুলো পড়বে আর কি, এত ডিটেলস না। এখানে রাউটিং প্রোটোকলের একটা ট্যাক্সোনমি এখানে দেয়া আছে আর কি, যেমন স্ট্যাটিক রাউটিং প্রোটোকল আর ডিফল্ট রাউটিং প্রোটোকল বলতে পারি এটাকে। আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল। ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে আবার ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে, আইজিপি, ইজিপি, ঠিক আছে। আইজিপির মধ্যে পড়ে তোমার ডিপ, ওএসপিএফ, ইআইজিআরপি। ডিপ প্রোটোকল আমরা জানি, যেটা আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করছি। আর ইজিপি প্রোটোকলের আন্ডারে পড়ে বিজিপি। মানে এগুলো হচ্ছে জাস্ট এই যে রাউটিং প্রোটোকলের যে ট্যাক্সোনমি, জাস্ট এই ট্যাক্সোনমি গুলো একটু জেনে রাখবে। এগুলা প্রোটোকল নেম গুলো আমাদের জানা দরকার, বা আমাদের জানলে ভালো আর কি। একটু দেখতে পারো। এই যে বললাম যে তোমাদের তো হয়তো সবগুলা সেট কমন নাও পড়তে পারে, যেহেতু ডিফারেন্ট টিচার একই কোর্স নিয়েছেন। তো এই স্লাইডটা আমি তোমাদেরকে শেয়ার করে দিব, যদি তোমরা যদি চাও যে কমন পড়ার পোর্শনটা আরো বাড়াতে চাও আর কি। মনে করো এখানে হয়তো আমি পড়াই নাই অনেক কিছুই, অন্য টিচার পড়াইছেন, সেজন্য একটা সেট আর কি বেশি দেয়া অপশন হিসেবে। তো তুমি যদি চাও যে আরো ডিটেলস মানে তোমাদের কমন পড়ুক, সেক্ষেত্রে এই স্লাইডটাও তোমরা দেখতে পারো। জি স্যার, ক্লাসরুমে দিয়ে দেন স্যার। এটা দিয়ে দিব আর কি।
এই স্লাইডে যে খুব ডিটেলস কিছু আছে এরকম, স্যার। মানে রাউটিং প্রোটোকল গুলা সম্পর্কে ডিটেলস বলা আছে আর কি, এগুলো একটু দেখতে পারো। আর এটা ডিটেলস পড়ো আর না স্যার। পড়ো, এটলিস্ট এই সেকশনটা অবশ্যই পড়বে। এই যে লিপ, ইএইচজিআরপি, আইজিআরপি, ওএসপিএফ, মানে ডিফারেন্ট টাইপ যে রাউটিং প্রোটোকল আছে তাদের নিজেদের মধ্যে যে কম্প্যারিজন, মানে কোন ক্ষেত্রে কোন রাউটিং প্রোটোকল মোর সুইটেবল, কোন ক্ষেত্রে অন্যটা মোর সুইটেবল, মানে এই জিনিসগুলো আমাদের জানতে হবে আসলে। বুঝতে পারছো? মানে এই কম্প্যারিজনটা মাস্ট সবাই পড়বে। ঠিক আছে, এখানে 4 ধরনের রাউটিং প্রোটোকলের মধ্যে কম্প্যারিজন বলা আছে, লিপ, ইআইজিআরপি, আইজিপি, ওএসপিএফ। এই 4টা প্রোটোকলই হচ্ছে আইজিপি প্রোটোকল, মানে এই যে শুরুতে যে ট্যাক্সোনমিতে আমরা যেটা দেখছি ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, মানে এই প্রোটোকলের ভেতরে এই 4 ধরনের প্রোটোকল ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, তো এই কম্প্যারিজনটা মাস্ট সবাই পড়বে এই স্লাইডের মধ্য থেকে। ঠিক আছে, রাউটিং প্রোটোকলের মধ্য থেকে এই যে এখানে ডিটেলস কম্প্যারিজনটা বলা আছে, এটা পড়লেই বুঝতে পারবে আর কি আসলে কোনটা কোন রাউটিং প্রোটোকল কি সাপোর্ট করে, অন্য রাউটিং প্রোটোকল কোনটা সাপোর্ট করবে না, এগুলো এখানে বলা আছে। আর ভিএলএসএম যেটা, আচ্ছা তোমরা এই টার্মগুলো কি জানো নাকি? ভিএলএসএম মানে কি? ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। আর একটা হচ্ছে কি এফএলএসএম, মানে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক যেটা, এটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং এর জন্য। ঠিক আছে, মানে যেখানে তোমার সাবনেটিং সাপোর্ট করে না। আর বিএলএসএম মানে হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, মানে এখানে সাবনেটিংটা সাপোর্ট করে। আমি চাইলে একটা নেটওয়ার্ক ব্লককে ছোট ছোট সাব ব্লকে ডিভাইড করতে পারি, মানে এটাকে বলতেছে ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো আমরা যেহেতু সাবনেটিং সুপারনেটিং করছি, তো এটা মানে ভিএলএসএম করছি আমরা, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, মানে সাবনেট মাস্কটা এখানে চেঞ্জ হয়, এটা ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক না। এই জিনিসগুলো পড়বে যে ভিএলএসএম কেন ইম্পর্টেন্ট, মানে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক এটা আমাদেরকে কি কি সুবিধা দেয়, ফিক্সড লেন্থ সাবনেট মাস্কের কি কি অসুবিধা, যেহেতু আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং ক্লাসলেস অ্যাড্রেসিং এদের মধ্যে কম্প্যারিজন আগে পড়ছি আমরা। তো একই কনসেপ্টে আমরা ভিএলএসএম আর এফএলএসএম মানে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ককে আমরা কম্পেয়ার করতে পারি, মানে সেম কনসেপ্টই আসলে কোনটা কোন ক্ষেত্রে সুবিধা বেশি। অবশ্যই ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কের সুবিধা বেশি, কারণ অ্যাড্রেস এখানে ওয়েস্ট হবে কম। ঠিক আছে, তো এটা একটু পড়ে নিও তোমরা। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, ছোট ছোট এক্সাম্পল, এগুলা চাইলে দেখতে পারো। আর এগুলা যে সবগুলা টপিক তোমাকে পড়তে হবে এরকম না, মানে তুমি যদি চাও যে আরো অপশন সহ সবকিছু তোমার কমন পড়ুক, মানে কমন পড়ার পোর্শনটা যদি আরো বেশি চাও, সেক্ষেত্রে তুমি এগুলো ডিটেলস দেখতে পারো আর কি। বাট সবকিছু ডিটেলস দেখো আর না দেখো, এটলিস্ট তোমরা এই রাউটিং প্রোটোকল গুলোর মধ্যে যে কম্পারিজন, এগুলো মাস্ট করবে। বা এখানে যে বেসিক যে টেক্সোনমিটা দেয়া আছে রাউটিং প্রোটোকলের, টেক্সোনমিটা দেখবে, এবং কিছু এটলিস্ট মেইন যে কনসেপ্ট এগুলো একটু রিডিং করে নিও আর কি, যাতে এই যে লিংক স্টেট রাউটিং প্রোটোকল, আর একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, মানে এই যে আইজিপি টাইপস, এই যে এটা একটু পড়ে নিও আর কি, মানে রাউটিং প্রোটোকল গুলা, মানে জাস্ট প্রপার্টিস গুলো একটু পড়ে নিও। তো আমি তোমাদেরকে এখান থেকে যেটা পড়তে বলবো, এটলিস্ট এই 8 পেজের মধ্যে 4 পেজ, 1 থেকে 4 পেজ, ঠিক আছে, এটা তোমরা মাস্ট পড়ে নিও, 1 থেকে 4 পেজ। ঠিক আছে, কেন বললাম এটা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে আর কি। আর 4 পেজের পরে যে পেজগুলো আছে, এগুলো তোমাদের ঐচ্ছিক আর কি, চাইলে পড়লে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই, কারণ অপশন তো আছেই। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের থিওরি সিলেবাস। বলো কি বলবে? স্যার। হ্যাঁ বলো। না স্যার, এই যে পিডিএফ টা দেখেন, নেটওয়ার্কিং পিডিএফ, এই পিডিএফ স্যার আগে যেগুলো বলছিলেন স্যার, সেগুলো পড়লে আমরা কি স্যার ইনসেট কোয়েশন কমন পাবো না? আগের বলতে মানে এই পিডিএফ যদি কমপ্লিটলি না পড়ো সেক্ষেত্রে বলছো নাকি? জি স্যার।
কমপ্লিটলি না পড়লে যে তোমার 3 সেট যে কমন পড়েই যাবে এটা বলা যাবে না, মানে তুমি আনসার করতে পারবে আর কি সবকিছু, মানে তুমি 40 মার্কস আনসার করতে পারবে, সেক্ষেত্রে আর কি একটু রিস্ক থেকে যায় যে তুমি 40 মার্কস আনসার করতে পারবে মাস্ট, মানে লিস্ট তো 2 সেট তো তোমার ফুল কমন পড়বেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে 2 সেট তোমার কমন পড়ছে সেটা হয়তো সবকিছু তুমি নাও পারতে পারো, সেক্ষেত্রে একটু রিস্ক ফ্রি থাকা আর কি। এটা এমন কঠিন কিছু না, এই যে রাউটিং প্রোটোকল যেটা লিস্ট আর কি 4 পেজ পর্যন্ত তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট এই রাউটিং প্রোটোকল গুলার প্রপার্টিজ বলা আছে, সবগুলা প্রপার্টিজ যে তোমার মুখস্থ করতে হবে এরকম না, মানে মনে করো তোমার এখানে 3 মার্কসের কোয়েশ্চেন আসছে, তুমি এখানে হয়তো 4টা বা 5টা প্রপার্টিজ বললে 10টা প্রপার্টিজ বলার দরকার নাই, বুঝতে পারছো? বাট একবার পড়ে দেখো, এত কঠিন কিছু না আসলে। এই যে ক্লাসফুল এন্ড ক্লাসলেস রাউটিং প্রোটোকলস, মানে এগুলো তো আমরা পড়ছি আসলে আগে, ক্লাসফুল ক্লাসলেস অ্যাড্রেসিং, তো এখানে কি কি রাউটিং প্রোটোকল কাজ করে এগুলো একটু দেখে নিও। বা এই যে কম্পেয়ার করা, একটা আরেকটার সাথে কম্পেয়ার করা, লিপ, ইআইজিআরপি, আইজিআরপি, ওএসপিএফ, মানে রাউটিং প্রোটোকল একটা আরেকটার সাথে কম্পেয়ার করা, তো এই কম্প্যারিজনই তো দেখাচ্ছে মানে 12টা, মানে এই পেজ নাম্বার 4 পর্যন্ত একটু দেখে নিও, ঠিক আছে? এই 4 পেজে আর কি একটু দেখে নিও। আর তারপরের যেগুলো এগুলো হচ্ছে তোমার এই যে আইপি অ্যাড্রেসিং এর প্রবলেম, তো আইপি অ্যাড্রেসিং এর প্রবলেম তোমার এখান থেকে পড়ার দরকার নাই, আইপি অ্যাড্রেসিং যতটুকু আমরা শিখছি চ্যাপ্টার 19 বা 20 তে, চ্যাপ্টার 19 এ মূলত আইপি অ্যাড্রেসিং প্রবলেম যদি তোমরা বুঝে থাকো কিভাবে সলভ করতে হয়, সাবনেটিং সুপারনেটিং আর কি, সেক্ষেত্রে আর তোমার এখান থেকে কিছু করার দরকার নেই, ঠিক আছে? আর এগুলো একটু জানি না, মানে পাকনামি আর কি, মানে এগুলা ডিটেলস করার দরকার নাই, এখান থেকে হয়তো কোনো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে এগুলো অপশনে ফেলে দিবে আর কি, এগুলো তোমার পড়ার দরকার নেই। আর এই জিনিসটা একটু পড়ে নিও যে ভিএলএসএম আর এফএলএসএম, ভিএলএসএম মানে হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, এফএলএসএম মানে হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক কোথায় কাজ করে? ক্লাসফুল অ্যাড্রেসিং এ। আর ভিএলএসএম মানে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, এটা হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং এ। তো ভিএলএসএম কোন ক্ষেত্রে মানে কি কি সুবিধা, মানে ভিএলএসএম অ্যাপ্লাই করলে আমরা কি কি সুবিধা পাই, এগুলো তুমি নিজে বানিয়েও লিখতে পারো, যে আমার অ্যাড্রেস ওয়েস্ট হবে কম, আমি সাবনেটিং করতে পারবো, আমার হোস্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি নেটওয়ার্ক ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তো এগুলা একটু সার্চ করে দেখে নিও, গুগলে সার্চ দিতে পারো যে এফএলএসএম আর বিএলএসএম এর মধ্যে কম্পারিজন, মানে বিএলএসএম এ আমরা কি কি বাড়তি সুবিধা পাই, ঠিক আছে? এটা একটু পড়ে নিও। আর এই রাউটিং প্রোটোকল গুলোর প্রপার্টিজ এবং তাদের মধ্যে যে কম্পারিজন, এতটুকু পড়লেই হবে। মানে সেক্ষেত্রে তোমাদের 3 সেট, প্রতি পার্টে 3 সেট মাস্ক তোমাদের কমন করবে, ঠিক আছে? আমি তো মানে তোমাদের সাথে ডিসকাশন করতে করতে মনে হয় কোয়েশ্চেনই মনে হয় তোমাদেরকে বলে দিছি 40 মার্কস, মানে যারা শুনছো আর কি আমার কথা ঠিক মতো, আমার মনে হয় কিছু হিন্টস তোমরা পাইছো অলরেডি। স্যার মিড থেকে কি আসবে? আমি থেকে কিছুই আসবে না, আমি মোটামুটি তোমার ফাইনাল এক্সামে কি পড়তে হবে আমি মোটামুটি সবকিছুই বলে দিছি, বুঝতে পারছো? চ্যাপ্টার 19, 20, চ্যাপ্টার 13, আর এই যে লাস্টে যে স্লাইডটা বললাম 1 থেকে 4 নাম্বার পেজ পর্যন্ত এটা পড়বে, আর বিএলএসএম আর এফএলএসএম এর মধ্যে কম্পারিজনটা পড়বে, ঠিক আছে? স্যার স্লাইডটা আজকে দিয়ে দিলে স্যার ভালো হয়। এখনই দিয়ে দিব, মানে তোমার জি স্যার, মিটিং অন হওয়ার থ্যাংক ইউ, পরপরই আমি দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। আর ল্যাবের জন্য কি কোনো মানে আর এক্সাম হবে? হ্যাঁ, ল্যাব এক্সামটা তো আসলে তোমাদের বাকি রয়ে গেছে, এটা তো জাস্ট কুইজ এক্সাম নিলাম, তো সেটা আচ্ছা ঠিক আছে, তোমরা আগে থিওরি এক্সামটা দাও, এখন বললে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। তোমাদের থিওরি এক্সাম কোন দিন? এই যে 5 তারিখে, তাই না? জি স্যার।
আচ্ছা 5 তারিখ বা 6 তারিখে আমি বলবো। আর তোমাদের ল্যাব যেটা ফাইনাল যেটা হবে এটা তো অ্যাসাইনমেন্ট বেস হবে আসলে। অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা কি ধরনের হবে সেটা আমি এই যে তোমাদের থিওরি এক্সামের পরে একটা শর্ট মিটিং এ আমি বলে দিব। আর ওই অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের ভাইবাটা হবে। আর সেটা হবে মূলত তোমাদের 12 তারিখ এবং 13 তারিখ, 12, 13, 14 এই 3 দিন। মানে 6টা সেকশন তো আমি একদিনে তো সবার দেখতে পারবো না। 12 তারিখ ধরো 2টা সেকশনের হবে, 13 তারিখ আরো 2টা সেকশনের, 14 তারিখ আরো 2টা সেকশনের, বুঝছো? তোমাদের ল্যাব ফাইনাল যেটা হবে 12, 13 এবং 14 তারিখ। স্যার ওইটা স্যার একটু আগে বা পরে নিলে ভালো হয় না স্যার? অনেকে স্যার পরীক্ষা পর বাড়িতে যাবে স্যার। জি স্যার, একটু পরে নিলে ভালো হয় স্যার। তারপরে নিলে হবে না, কারণ 15 তারিখ আমাকে আবার রেজাল্ট সাবমিট করতে হবে। বুঝতে স্যার পারছো? স্যার এগুলো কি একটু অনলাইনে আগে হবে নেন স্যার? স্যার। হ্যাঁ, অনলাইনে হবে স্যার এটা ডিবেটটা? অনলাইনেই হবে, সো তোমাদের চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, মানে এটা যে ইভালুয়েশনটা হবে এটা অনলাইনেই হবে। ভাইবাও কি স্যার বাড়িতে গেলেও তোমাদের অনলাইনেই যাতে হবে? নেটওয়ার্ক সমস্যা হলে নেটওয়ার্ক সমস্যা সলভ করবে, করে তোমরা অনলাইনে পার্টিসিপেট করবে। ল্যাব এক্সাম যেটা বাকি আছে ওইটা অনলাইনেই হবে। আর কুইজ এক্সাম যেটা সেটার উপর আছে আমার কাছে ডকুমেন্ট, কারা কারা পার্টিসিপেট করছে আমি টপ শিটও রেডি করে ফেলছি, ওইটা আমি কন্ট্রোলারও পাঠিয়ে দিছি। কেউ যদি কুইজ এক্সাম মিস দিয়ে থাকো তার মানে তুমি অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছো, আসলে তোমাকে পরের ধাপে পার্টিসিপেট করে তোমার লাভ হবে না। স্যার কুইজ এক্সামের মার্ক কি জানা যাবে স্যার? হ্যাঁ, মার্কস আমি ওই তোমার ল্যাব ইভালুয়েশনের সময় আমি বলে দেবো। আর কুইজ স্যার এক্সাম তোমাদের কেমন হয়েছে আগে বলো, ঠিক করে বলো। আর ভালো হয় নাই তো ভালো হয়নি স্যার। ভালো হয় নাই খুব স্যার? খারাপ হয়েছে স্যার। আমরা তো স্যার ছোট বুঝছিলাম স্যার, সব শর্ট করে কোয়েশ্চেন আসবে। গেছিলাম। তো শর্ট কোয়েশ্চেন আর কুইজ না?